ডেসক্রিপটিভ লিখতে গিয়ে, রাইটিং করতে গিয়ে যাদের সেন্টেন্স কনস্ট্রাকশানের প্রবলেম হচ্ছে, সেই কনস্ট্রাকশানের যে মেথডগুলো প্রয়োজন সেটা কিন্তু আমরা আজকের ক্লাসে করাবো। তাহলে আজকের শুরু করব একেবারে নতুন ক্লাস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। একটা সেন্টেন্সকে আমরা যেভাবে ভাবছি ঠিক সেইভাবে কি লিখতে পারছি? অনেকেরই হয়তো লেখার ক্ষেত্রে এই সমস্যাগুলো আসতে পারে। যেমনি করে একটা বড় সেন্টেন্স, সেটাকে কি করে কমপ্লেক্স থেকে সিম্পলে নিয়ে আসবো। একটা কম্পাউন্ড সেন্টেন্স যেখানে বড় সেন্টেন্স রয়েছে, একটা বড় কম্পাউন্ড সেন্টেন্সকে কী করে সিম্পল সেন্টেন্সে লিখবো, এটা আমাদের প্রেসি রাইটিংয়ের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। আবার তোমাদের এটাও বলেছিলাম যে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে একটু বড় সেন্টেন্স লিখতে, মানে সেখানে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে। তো একটা ছোটো সিম্পল সেন্টেন্সকে কী করে কমপ্লেক্স করবো, কী করে কম্পাউন্ডে লিখবো বা একটু বড় করে লিখতে যাবো, সেই কনস্ট্রাকশানের যে ফর্মগুলো আজকে সেটা নিয়েই ডিসকাস করবো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং ক্লাস হবে আজকের। তো এই ক্লাসটা তোমরা একটু মন দিয়ে দেখো, আর যদি কিছু সমস্যা থেকে থাকে, যদি কারো প্রবলেম আসে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ক্লাসটাতে আমরা প্রথমে করব সেন্টেন্স কনস্ট্রাকশন, অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড রয়েছে। এছাড়া এক্সপ্রেশন অনুযায়ী 5টা ভাগে ভাগ করা যায়, সেইভাবে সেই যে সেন্টেন্সগুলো তার স্ট্রাকচার যেগুলো রয়েছে, এবং সেন্টেন্সগুলো ট্রান্সফরমেশন, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল বা কমপ্লেক্স থেকে সিম্পল। এটা তোমরা যদি ভালো করে রপ্ত করতে পারো, তাহলে তোমাদের মনের মধ্যে যে ধরনের সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে ঠিক তোমরা সেইভাবেই সেন্টেন্সগুলোকে লিখতে পারবে। সেন্টেন্স কনস্ট্রাকশনের দিক থেকে আগের দিন যেমনি করে আমরা টেন্সের অ্যাপ্লিকেশন দেখিয়েছিলাম যে লিখতে গিয়ে টেন্সটা কীভাবে প্রয়োজন, আজকে যেটা আমরা করাবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। সেন্টেন্স কনস্ট্রাকশন দেখব এবং তার ট্রান্সফরমেশন দেখব। এটা তোমরা একটু ভালো করে শেখো, একটু ধৈর্য ধরে শিখতে হবে, একটু সময় লাগবে। তারপরে যদি ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, চলো শুরু করবো আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অ্যান্ড সেন্টেন্স কনস্ট্রাকশন। এইগুলো কিন্তু একটু স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার শিখতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, সেন্টেন্স, হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স। একটি সম্পূর্ণ, একটা কতগুলো শব্দ নিয়ে মনের ভাব প্রকাশ করে, সেটাই হচ্ছে সেন্টেন্স। এবার দেখবো যে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো। দেখো, সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার অ্যান্ড অ্যাকর্ডিং টু দেয়ার এক্সপ্রেশন। স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, complex sentence and compound sentence. And according to sentence expression, sentence is divided into 5 parts. They are assertive, interrogative, imperative, optative and exclamatory. ঠিক আছে, তাহলে এই 5টা ভাগে ভাগ করা যায়। অ্যাকর্ডিং টু দেয়ার সেন্টেন্স এক্সপ্রেশন, sentence is divided into 5 parts. They are assertive, interrogative, imperative, optative and exclamatory. And to the structure, sentence are সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। দেখো, এই যে এক্সপ্রেশন অনুযায়ী যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোর কিন্তু আবার অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ হয়, অর্থাৎ হ্যাঁবাচক বা নাবাচক হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো একটা সেন্টেন্সের যেগুলো স্টেটমেন্ট বোঝায়, স্টেটমেন্ট, সেটা ডেসক্রিপটিভ হতে পারে, আর্গুমেন্টেটিভ হতে পারে, স্টেটমেন্ট সেন্টেন্স। সেন্টেন্স কনস্ট্রাকশানে প্রথমে থাকে সাবজেক্ট, দেন ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট, শেষে ফুল স্টপ থাকে, শেষে থাকে ফুল স্টপ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, ইন্টারোগেটিভ 2 ধরনের ইন্টারোগেটিভ হয়। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর একটা WH কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথমে আসে অক্সিলিয়ারি ভার্ব, দেন সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে।
দেখো, যখনই আমরা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব প্রথমে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। অক্সিলিয়ারি ভার্ব ছাড়া কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় না। কোয়েশ্চেন করতে হলে অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে। অক্সিলিয়ারি ভার্ব কতগুলো রয়েছে না, অক্সিলিয়ারি ভার্ব আবার দু ধরনের হয়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, তিনটে রয়েছে, বি, ডু অ্যান্ড হ্যাভ। বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। আর মোডাল অক্সিলিয়ারি রয়েছে 13টা। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ইউজ টু, নিড, ডেয়ার, এগুলো রয়েছে 13টা রয়েছে। ঠিক আছে, তাহলে যখনই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব ওই অক্সিলিয়ারি ভার্বগুলোর কোনো একটা আমরা প্রথমে দেব, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব বসবে এবং তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, শেষে কোয়েশ্চেন মার্ক। ঠিক একই রকম যখন এই সেন্টেন্সটি ডাব্লিউএইচ কোয়েশ্চেন হয়, ডাব্লিউএইচ কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথমেই এই অক্সিলিয়ারি ভার্বের ঠিক আগেই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করতে, প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে। ফার্স্ট ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। ডাব্লিউএইচ ওয়ার্ড কতগুলো রয়েছে? 9টা রয়েছে। 9টা ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে। দেখো কী কী রয়েছে? হু, হুইচ, হোয়াট, হুম, হুজ, হোয়াই, হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ। দেখো এই 9টা রয়েছে, 9টা ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে। হাউয়ের ক্ষেত্রে ডাব্লিউ নেই, কিন্তু এইচ থাকলেও এটাকে ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যেই বলা হয়। তাহলে 9টা ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে। আমরা যখন ডাব্লিউএইচ কোয়েশ্চেন করব ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে আগে দিতে হয়, তারপরে অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে, তারপরে সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার এবং শেষে অবশ্যই সাইন অফ ইন্টারোগেশন, প্রশ্ন চিহ্ন দিতে হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দ্যাট ইন্ডিকেটস অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, এগুলোকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এখানে প্রথমে সাবজেক্টটা সাইলেন্ট থাকে, সেটা হচ্ছে ইউ। ইউ সাইলেন্ট থাকে, মানে ইউটা লেখা হয় না, ইউ লেখা হয় না। তাই সেন্টেন্সটা শুরু হয় ভার্ব দিয়ে, দেন অবজেক্ট, কমপ্লিমেন্ট, শেষে ফুল স্টপ থাকে। কাম হিয়ার, গো দেয়ার, প্লিজ গিভ মি সাম ওয়াটার, এগুলো হচ্ছে সবই ইম্পারেটিভ সেন্টেন্স, যেগুলো দিয়ে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট ইত্যাদি বোঝায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট রয়েছে অপটেটিভ সেন্টেন্স, যেগুলো প্রে বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস ইত্যাদি বোঝায়। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রে বা উইশ, প্রে অর উইশ, প্রার্থনা বোঝায়, প্রে অর উইশ। তো এই সেন্টেন্সের স্ট্রাকচারে জেনারেলি মে, এই অক্সিলিয়ারি ভার্বটা ইউজ হয়, মে, দেন সাবজেক্ট, মেন ভার্ব প্লাস অবজেক্ট, কমপ্লিমেন্ট, শেষে ফুল স্টপ। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা কিনা আমাদের আবেগ, বিস্ময় ইত্যাদি বোঝায়। ঠিক আছে, দ্যাট শোজ এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন মানে হচ্ছে কোনো কিছু আবেগ বোঝায়। তো এই ক্ষেত্রে বেশ কিছু ইন্টারজেকশন ইউজ হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে, যেমনি করে ধরো হুরে, অ্যালাস, অর্থাৎ একটা ইন্টারজেকশন ইউজ হয়, এবং সাইন অফ বিস্ময়সূচক চিহ্ন, সাইন অফ ইন্টারজেকশনের ক্ষেত্রে বিস্ময়সূচক এই চিহ্নটি ইউজ করা হয়। তারপরে সাবজেক্ট হবে, দেন ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, শেষে ফুল স্টপ। তো এটা হচ্ছে 5 ধরনের সেন্টেন্স, যেগুলো তার সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে তোমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কারণ এগুলো লেখার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। যখনই তুমি দেখো রাইটিংয়ের ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্স বা হয়তো ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো কম ইউজ হয়, অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়তো একটু বেশি ইউজ হতে পারে। তো যাই হোক না কেন, সেন্টেন্স কনস্ট্রাকশন সম্বন্ধে কিন্তু ধারণা থাকা দরকার। প্রত্যেকেই এই ধারণাটা থাকলে তাহলে লেখার ক্ষেত্রে সমস্যা হবে না খুব একটা। বেশ বেশ, এটা হলো এক্সপ্রেশন অনুযায়ী সেই সেন্টেন্সগুলো আসে। এরপরে যেটা আসবো আমরা সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এটা আমরা একটা আলাদা পার্টে লিখছি। চলো দেখো, সিম্পল সেন্টেন্স। হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? আচ্ছা, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, তিন ধরনের সেন্টেন্স। দেখো
সিম্পল সেন্টেন্স কি থাকে? সিম্পল সেন্টেন্স কন্টেন্স only one finite verb plus one or more non-finite verb may be or may not be। একটি সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে। এবারে প্রশ্ন হলো যে ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট ভার্ব কাকে বলে? দেখো, ফাইনাইট ভার্ব হচ্ছে যে সেন্টেন্সের একটি ভার্ব সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে যার দ্বারা, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। দ্যাট কমপ্লিটস দ্য সেন্স অফ এ সেন্টেন্স ইজ কল্ড ফাইনাইট ভার্ব। দ্যাট কমপ্লিটস দ্য সেন্স অফ এ সেন্টেন্স। আর নন ফাইনাইট ভার্ব দ্যাট ডাজ নট কমপ্লিট দ্য সেন্স অফ এ সেন্টেন্স। সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, এটা ভার্ব কিন্তু সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখো, ফাইনাইট ভার্বগুলো চেনার সহজ উপায় হচ্ছে, আমরা সবাই জানি যে প্রেজেন্ট টেন্সকে আমরা লিখি সবাই V1 আর পাস্ট টেন্সকে আমরা লিখি সবাই V2 বলি, তাই তো? V1 আর V2। এবং ফাইনাইট ভার্বগুলো বিভিন্ন টেন্স অনুযায়ী চেঞ্জ হয়, যেমনি করে তার পাস্ট টেন্স হয়, কন্টিনিউয়াস হয়, পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, টেন্সের পরিবর্তন হয়, বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ঠিক আছে? আর নন ফাইনাইট ভার্ব যেগুলো রয়েছে, নন ফাইনাইট ভার্বগুলো কিন্তু চেঞ্জ হয় না। নন ফাইনাইট ভার্ব তিন ধরনের হয়। একটা হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল আর জেরান্ড। ইনফিনিটিভ, পার্টিসিপল আর জেরান্ড। ইনফিনিটিভ হচ্ছে 2+V1, 2+V1, এটা হচ্ছে ইনফিনিটিভ স্ট্রাকচার। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম থাকে। প্রেজেন্ট পার্টিসিপল এটাকে V4 বলা হয়, V4। আরেকটা রয়েছে ভার্বের সঙ্গে ডি, ইডি, এন, ইএনটি ইত্যাদি যোগ করে, ভার্বের সঙ্গে ডি, ইডি, এন, ইএন অথবা টি, এটা ভার্বের থার্ড ফর্ম লেখা হয়, V3 ফর্ম। তোমরা অনেকেই কনজুগেশনের ফর্ম পড়েছো। কনজুগেশনের ফর্মে কি থাকে? প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। গো, ওয়েন্ট, গান, কাম, কেম, কাম, রিচ, রিচ, রিচড, বাই, বট, বট, টিচ, টট, টট, পড়েছো না? একদম 3 নম্বরের যে ফর্মুলা, 3 নম্বরের যে স্ট্রাকচারটা, সেটাই হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই জন্য এটাকে V3 ফর্ম বলা হয়। তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে V1, পাস্ট টেন্স হচ্ছে V2। V1 আর V2 সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। V1, V2 সবসময় ফাইনাইট ভার্ব। আর V3 আর V4 এরা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। দেখো, কোনো সেন্টেন্সে যদি আমরা এইভাবে লিখি যে কামিং হোম হি, আর কিছু বললাম না, কামিং হোম হি, ভার্বের আইএনজি, এটা হচ্ছে ভার্বের আইএনজি করে প্রেজেন্ট পার্টিসিপল করা হচ্ছে। কামিং হোম হি, বাড়ি ফিরে সে। এবার প্রশ্ন হয় বাড়ি ফিরে কি? তার মানে সেন্টেন্সটা ইনকমপ্লিট হচ্ছে, অর্থাৎ এটা সম্পূর্ণ সেন্টেন্স তৈরি হলো না। কামিং হোম হি, এটা কখনোই সেন্টেন্সটা কমপ্লিট হয়নি, কারণ কি এখানে এটা নন ফাইনাইট ভার্ব ইউজ করা হয়েছে। এটা নন ফাইনাইট ভার্ব ইউজ করা হয়েছে, কামিংটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব। প্রেজেন্ট পার্টিসিপল কামিং হোম হি, এরপরে যদি আমরা ফাইনাইট ভার্ব যতক্ষণ না দেবো ততক্ষণ পর্যন্ত সেন্টেন্সটা কমপ্লিট হবে না। অর্থাৎ সেন্টেন্সটা এটা সম্পূর্ণ ভুল, এটা সেন্টেন্স তৈরিই হয়নি। তাহলে কামিং হোম হি completed his task. কামিং হোম হি কমপ্লিটেড হিজ টাস্ক, যেই না আমরা এখানে ফাইনাইট ভার্ব ইউজ করলাম, এবার সেন্টেন্সটা কমপ্লিট হলো। তাহলে বাড়ি ফিরে সে তার কাজ সম্পূর্ণ করলো। এই যে বাড়ি ফিরে, বাংলা ক্রিয়াপদের সঙ্গে সাধু ভাষায় ইয়া যোগ থাকতো, ইয়া। যেমনি করে হাসিয়া, বসিয়া, খাইয়া, যাইয়া, ওটাকে সাধু ভাষা থেকে যদি আমরা চলিত ভাষায় করি তাহলে কি হয়? খেলে, হেসে, ফিরে, গিয়ে, এগুলো সবই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলো দিয়ে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না, তাই এগুলোকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? এই যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে আসিয়া, বসিয়া, যাইয়া, খাইয়া। আরেকটা হয় 2+V1, হাসতে, যেতে, বসতে, খেলতে, এগুলোও কিন্তু নন ফাইনাইট ভার্ব। 2+V1 থাকলেও সেটা হয় নন ফাইনাইট ভার্ব। এই স্ট্রাকচারটাকে বলা হয় ইনফিনিটিভ স্ট্রাকচার। 2+V1 হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ স্ট্রাকচার। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যেটা হচ্ছে, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্বের সঙ্গে ডি, ইডি, এন, ইএনটি ইত্যাদি যোগ করে এটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। এগুলো সবই হচ্ছে নন ফাইনাইট ভার্ব।
মানে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। নন ফাইনাইট ভার্ব দিয়ে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। সম্পূর্ণ অর্থ প্রকাশ পেতে হলে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব দিতেই হবে। তাই ফাইনাইট ভার্ব ছাড়া কখনোই একটা সেন্টেন্স সম্পূর্ণ হয় না বা সঠিক হবে না। তাই ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এটাও কিন্তু তোমাদের বুঝতে হবে, কারণ এই কনসেপ্টগুলো যদি না থাকে তাহলে সেন্টেন্সের রাইটিংয়ের ক্ষেত্রে অনেকের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই স্ট্রাকচারগুলো কিন্তু শিখতে হবে। শুধুমাত্র ট্রান্সলেশন বা রিপোর্ট বা প্রেসি এগুলো প্র্যাকটিস করলেই যে ইমপ্রুভমেন্ট হবে তা কিন্তু নয়। সেন্টেন্স কনস্ট্রাকশন সম্বন্ধে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, তা নাহলেই লেখার ক্ষেত্রে ভুল দেখা দেয়। তো দেখলাম আমরা নন ফাইনাইট ভার্ব তিন ধরনের হয়। একটা হচ্ছে ইনফিনিটিভ পার্টিসিপল, এটা হলো দুটো, আর একটা রয়েছে পার্টিসিপেলের দুটো ভাগ, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা পাস্ট পার্টিসিপল। আর একটা স্ট্রাকচার রয়েছে সেটাকে বলা হচ্ছে জেরান্ড। জেরান্ডের স্ট্রাকচার ওটাই ভার্ব প্লাস আইএনজি, বাট রিমেম্বার when verb plus ing acts as a noun, it should be used as gerund, এটাকে gerund বলা হয়। verb plus ing যখন নাউনের মতো কাজ করে তখন হবে gerund। আর এখানে দেখো verb plus ing মনে রাখবে পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অর্থাৎ সেটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। আর ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ হবে, নাউন মানে কি, আমরা একটা সেন্টেন্সে কী থাকে প্রথমে সাবজেক্ট, স্টেটমেন্ট সেন্টেন্সে কী থাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে সাবজেক্ট আর অবজেক্ট এরা সবসময়ই নাউন অথবা প্রোনাউন হয়। সাবজেক্ট এবং অবজেক্ট সবসময়ই নাউন বা প্রোনাউন হবে, সাবজেক্ট আর অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হবে। তাহলে প্রথমে যদি ভার্ব প্লাস আইএনজি সাবজেক্ট হিসেবে কাজ করে, ভার্ব প্লাস আইএনজি এটা যখন নাউন হবে এবং এটা যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে তখন এটা হবে জেরান্ড, তখন হবে জেরান্ড। কিন্তু যদি ভার্ব প্লাস আইএনজি কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ যদি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, আর জেরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে ইউজ হবে এবং সেটাকে বলা হচ্ছে জেরান্ড। তাই ভার্ব প্লাস আইএনজি নাউন সেটা সাবজেক্টও হতে পারে আবার অবজেক্টও হতে পারে, কারণ কি অবজেক্টও নাউন হয় সাবজেক্টও নাউন হয়। ভার্ব প্লাস আইএনজি যখন সাবজেক্ট হবে তখন সেটা জেরান্ড হবে, ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হয়ে অবজেক্ট হিসেবে কাজ করবে সেটাও জেরান্ড হবে। যেমন কি একটা এক্সাম্পল দেখো, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিং ইজ গুড ফর হেলথ এই সেন্টেন্সটিতে দেখলেই বুঝতে পারছো যে ওয়াকিংটা এখানে সাবজেক্ট হয়েছে, এই সাবজেক্টটা ভার্ব প্লাস আইএনজি এবং এটা নাউন হিসেবে ইউজ হয়েছে, তাই এখানে ওয়াকিংটা হবে জেরান্ড, ওয়াকিংটা হবে এখানে জেরান্ড। দেখো ওয়াকিং ইজ, এই যে বি ভার্ব রয়েছে মেন ভার্ব ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বের সাবজেক্ট হচ্ছে ওয়াকিং। হাঁটা শরীরের পক্ষে ভালো, সুইমিং ইজ গুড ফর হেলথ, তাহলে সুইমিং ভার্ব প্লাস আইএনজি সেটাও কিন্তু এই ভার্বেরই সাবজেক্ট, তাই যখন সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো ইউজ হচ্ছে এবং সেটা সাবজেক্টের মতো ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে জেরান্ড। কিন্তু এই যে সেন্টেন্সটা ছিল দেখো কামিং হোম হি, বাড়ি ফিরে সে, কে বাড়ি ফিরে, সে বাড়ি ফিরে, দেখো এখানে এই প্রোনাউনকে কোয়ালিফাই করছে, এই প্রোনাউনকে কোয়ালিফাই করছে, সে বাড়ি ফিরিয়া, সে ফিরিয়া, তাহলে তার একটা অ্যাকশনকে বোঝাচ্ছে, এখানে প্রোনাউনকে কোয়ালিফাই করছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি এখানে প্রোনাউনকে কোয়ালিফাই করার জন্য এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এটা কিন্তু সাবজেক্ট হয়নি। বাড়ি ফিরে সে তার কাজ সম্পূর্ণ করলো, এখানে সাবজেক্ট কিন্তু হি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে ভার্বের আইএনজি থাকলেও এই কামিংটা কিন্তু সাবজেক্ট হিসাবে ইউজ হয়নি, তাই এখানে এটা নন ফাইনাইট ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই নন ফাইনাইট ভার্বের অ্যাডজেক্টিভের মতো কাজ করলে এটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এটা। আর এখানে এই সেন্টেন্সে ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি বি ভার্বের সাবজেক্ট নাউন হিসেবে কাজ করছে, তাই এটা জেরান্ড।
হ্যাঁ, এইগুলো একটু কিন্তু তোমাদের প্রত্যেকে গ্রামারের ফর্মগুলো ভালো করে শিখতে হবে, ঠিক আছে? তা না হলে এইগুলো লেখার ক্ষেত্রে এই সমস্যাগুলো আসে। আমরা অনেকে হয়তো ভাবি যে লেখাটা শুধু প্র্যাকটিস করলেই হয়, কিন্তু প্র্যাকটিস করলে শুধু হবে না। তোমার যদি গ্রামারের এই কনসেপ্টগুলো না থাকে, তাহলে তোমার রাইটিংয়ের কোথায় ভুল হচ্ছে তুমি নিজেও বুঝতে পারবে না। তুমি হয়তো ভাবছো সেন্টেন্সটা বোধহয় ঠিক লিখছো, কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশনের এই আইডিয়াগুলো তোমাদের থাকা দরকার, ঠিক আছে? তাহলে দেখো, ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব হচ্ছে এ ভার্ব দ্যাট কমপ্লিটস দ্য সেন্স অফ এ সেন্টেন্স। একটি ভার্বের, সেন্টেন্সের সম্পূর্ণ, একটি ভার্ব দিয়ে সেন্টেন্সে যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে তাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্ব হয় V1 আর V2। আরেকটা হতে পারে শ্যাল উইলের সঙ্গে থাকে যখন, মানে ফিউচার টেন্সে, তারপরে V1 ইউজ হয়। শ্যাল বা উইল থাকলে আই শ্যাল গো, গোটাই হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। তাহলে V1 আর V2 এরা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিনটে। একটা হচ্ছে ইনফিনিটিভ 2 + V1, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি, পাস্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে ডি, ইডি, এন, ইএনটি ইত্যাদি যোগ থাকে। আরেকটা হয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যদি নাউনের মতো কাজ করে, তাহলে সেটা হয় জেরান্ড। তিন ধরনের নন ফাইনাইট ভার্ব হয়, ইনফিনিটিভ, পার্টিসিপল অ্যান্ড জেরান্ড। তিন ধরনের নন ফাইনাইট ফর্ম হয়, ঠিক আছে? বেশ, তাহলে শুধুমাত্র নন ফাইনাইট ভার্ব দিয়ে একটা সেন্টেন্সকে সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না। সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অবশ্যই একটি ফাইনাইট ভার্বের প্রয়োজন, অর্থাৎ সেটা হয় V1 অথবা V2, এটা ইউজ করতে হবে সেন্টেন্সের মধ্যে। তাহলেই সেন্টেন্সটাতে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে। বোঝা গেল? এবার দেখো, সিম্পল সেন্টেন্সে কি থাকে? একটি ফাইনাইট ভার্ব থাকবে। একের বেশি ফাইনাইট ভার্ব সিম্পল সেন্টেন্সে দেওয়া যাবে না, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। হ্যাঁ, তার সঙ্গে আমরা নন ফাইনাইট ভার্ব ইউজ করতে পারি, একটা ইউজ করতে পারি, একের বেশি ব্যবহার করতে পারি, আবার একটা নাও থাকতে পারে, তাতে কিচ্ছু এসে যাবে না, কিন্তু একটা ফাইনাইট ভার্ব অবশ্যই থাকতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারে আসবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, থাকতে পারে নাও থাকতে পারে। অবজেক্ট থাকলে তাহলে সেই ভার্বটিকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর অবজেক্ট যদি না থাকে তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। বাংলায় বলে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট থাকলে হয় ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। তাহলে এই যে ভার্বটা ইউজ করা হচ্ছে, এই ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব হতে হবে। একটা সেন্টেন্সের, সিম্পল সেন্টেন্সের অন্তত একটি ফাইনাইট ভার্ব থাকতেই হবে। ফাইনাইট ভার্ব ছাড়া সিম্পল সেন্টেন্স বা কোনো সেন্টেন্সই কমপ্লিট হবে না। সবকটা সেন্টেন্সেই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে অন্তত একটি ফাইনাইট ভার্ব থাকতেই হবে। তার বেশি থাকতে পারে, সেগুলো কমপ্লেক্স বা কম্পাউন্ডের ক্ষেত্রে, কিন্তু সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকে। ক্লিয়ার হলো এটা? সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব, এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকে। নন ফাইনাইট ভার্ব কী কী হয় বলেছি, এক্সাম্পল দেখিয়েছি। এবার দেখো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? কমপ্লেক্স সেন্টেন্স কন্টেন্স ওয়ান প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেটিং ক্লজেস। সাব ক্লজ থাকে, সাবঅর্ডিনেটিং ক্লজ বা ক্লজেস। একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সঙ্গে এক বা একাধিক সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে। অ্যান্ড রিমেম্বার, দে আর লিঙ্কড উইথ দ্য লিঙ্কার্স। এবং এই যে সাবঅর্ডিনেটিং ক্লজগুলো যুক্ত থাকে, এগুলো লিঙ্কার দিয়ে যুক্ত থাকবে। লিঙ্কার দিয়ে যুক্ত থাকবে। লিঙ্কার কোনগুলো? যতগুলো WH ওয়ার্ড রয়েছে সবকটাই লিঙ্কার হিসেবে ইউজ হয়। WH ওয়ার্ড, এই যে আমরা আগেই লিখেছিলাম, হু, হুইচ, আগের পেজটাতে রয়েছে। হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, হোয়েন, হাউ, এগুলো সবই হচ্ছে লিঙ্কার হিসেবে ইউজ হতে পারে, মানে সেন্টেন্সের মাঝে এগুলো জয়েন করে। এছাড়া রয়েছে অ্যাজ, দ্যাট, দো, অলদো, ইফ, ওয়েদার, এগুলো দিয়ে যুক্ত হতে পারে, ঠিক আছে? তাহলে লিঙ্কার দিয়ে যুক্ত থাকবে। আমি লিঙ্কার বাইন্ডারগুলো আলাদা করে দেবো, তার আগে স্ট্রাকচারটা সবকটা একসঙ্গে লিখে দিই। অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স কন্টেন্টস at least 2 or more than 2 finite verbs. কম্পাউন্ড সেন্টেন্স কন্টেন্টস অ্যাট লিস্ট 2, কম করে দুটো ফাইনাইট ভার্ব থাকতেই হবে। দুটো বা তার বেশি থাকতে পারে, কিন্তু কম করে দুটো ফাইনাইট ভার্ব থাকবে, তার বেশিও থাকতে পারে। অ্যান্ড দে আর লিঙ্কড উইথ দ্য বাইন্ডার্স, এগুলো বাইন্ডার অ্যাডিং হয়। বাইন্ডারগুলো কোনগুলো? বাইন্ডারগুলো হচ্ছে অ্যান্ড, বাট, so, yet, or, therefore, still, এগুলো সবই হচ্ছে বাইন্ডার। তাহলে বাইন্ডার অ্যাডিং যে পার্টগুলো থাকবে, বাইন্ডার অ্যাডিং পার্ট যখন ফাইনাইট ভার্বের সঙ্গে যুক্ত হবে, তখন সেই সেন্টেন্সটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পেরেছো?
আবার একবার বলে দিচ্ছি, সিম্পল সেন্টেন্স কন্টেন্স অনলি ওয়ান ফাইনাইট ভার্ব প্লাস ওয়ান অর মোর নন ফাইনাইট ভার্ব মে বি অর মে নট বি। একটি সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব থাকবে, তার সঙ্গে এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে বা নাও থাকতে পারে। কমপ্লেক্স সেন্টেন্স কন্টেন্স ওয়ান প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেটিং ক্লজেস। একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সঙ্গে এক বা একাধিক সাবঅর্ডিনেটিং ক্লজ থাকবে, এবং সেই সাবঅর্ডিনেটিং ক্লজগুলো লিঙ্কার অ্যাডিং হবে। লিঙ্কারগুলো হচ্ছে অল দ্য WH ওয়ার্ডস যতগুলো আছে, এছাড়া রয়েছে অ্যাজ, দ্যাট, দো, অলদো, এটসেট্রা। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে একটা কম করে দুটো ফাইনাইট ভার্ব, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কম করে দুটো ফাইনাইট ভার্ব বা তার বেশিও থাকতে পারে, এবং সেই ফাইনাইট ভার্বগুলো একটা আরেকটার সঙ্গে বাইন্ডার অ্যাডিং থাকবে। তাহলে ফাইনাইট ভার্বগুলোকে বাইন্ডার দিয়ে যুক্ত থাকবে, এবং সেই বাইন্ডারগুলো হচ্ছে অ্যান্ড, বাট, সো, ইয়েট, অর, দেয়ারফোর, স্টিল। এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবারে এই সেন্টেন্সগুলো স্ট্রাকচার কেমনভাবে হয় একবার দেখে নাও। দেখো, সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারে প্রথমে থাকে সাবজেক্ট প্লাস ভার্ব, মানে ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, পাশে কমপ্লিমেন্ট থাকতে পারে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে একটা সেন্টেন্সকে সম্পূর্ণ করার জন্য বাকি যে অংশগুলো থাকে সেগুলোকে কমপ্লিমেন্ট বলা হয়। আর অবজেক্ট থাকলে তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। সব সেন্টেন্সে যে অবজেক্ট থাকতে হবে এরকমটা নাও হতে পারে। অবজেক্ট যেখানে থাকে না সেই ভার্বটাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এটাও আমি একটু বলে দেবো, আগে স্ট্রাকচারগুলো বলে দিই। তো এইটা হলো সিম্পল সেন্টেন্সের স্টেটমেন্ট স্ট্রাকচার। সিম্পল সেন্টেন্সের আবার কোয়েশ্চেনও হতে পারে। এই সেন্টেন্সটাকে প্রশ্ন করা যেতে পারে। দেখো, এখানে ফাইনাইট ভার্ব রয়েছে, সেন্টেন্সটাকে যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে কি আসবে? আগেই বলেছিলাম, যখন আমরা কোয়েশ্চেন করব প্রথমে দু ধরনের কোয়েশ্চেন হয়। একটা হচ্ছে WH কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে প্রথমে থাকবে অক্সিলিয়ারি ভার্ব, দেন সাবজেক্ট, এখানে থাকবে ফাইনাইট ভার্ব মানে মেন ভার্ব প্লাস অবজেক্ট, কমপ্লিমেন্ট, শেষে থাকে কোয়েশ্চেন মার্ক। এটা হচ্ছে কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? এটাকে আমরা বলবো ইয়েস নো কোয়েশ্চেন। এটাকে ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়, অর্থাৎ এই কোয়েশ্চেনের আনসার হয় হ্যাঁ অথবা না হবে, এই জন্য ইয়েস নো কোয়েশ্চেন বলা হয়। ধরো হি গোজ টু স্কুল, কোয়েশ্চেন করলে ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, তার প্রশ্ন হ্যাঁ অথবা না, এই জন্যই ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে। আর যদি WH কোয়েশ্চেন হয় তাহলে প্রথমে থাকবে WH ওয়ার্ড প্লাস অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, শেষে কোয়েশ্চেন মার্ক। এটাকে বলা হচ্ছে WH কোয়েশ্চেন। এটাকে বলা হয় WH কোয়েশ্চেন। বেশ, বোঝা গেল তাহলে? শুধুমাত্র WH কোয়েশ্চেনের ক্ষেত্রে WH ওয়ার্ডটা যোগ হবে। এটাও কিন্তু সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। এটাও সিম্পল সেন্টেন্স, এটাও সিম্পল সেন্টেন্স। এটা হচ্ছে স্টেটমেন্ট স্ট্রাকচার, আর পরেরটা হচ্ছে কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে প্রশ্ন। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। এবারে আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স কি থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, আগেই দেখালাম যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, তার স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এইবারে এইখানে একটি লিঙ্কার দিতে হবে, ঠিক আছে? লিঙ্কার প্লাস এই পার্টটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। লিঙ্কার অ্যাডিং যে পার্টটা তৈরি হবে, এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কমপ্লিমেন্ট থাকতে পারে, শেষে ফুল স্টপ বসবে। তাহলে দেখো, এই সেন্টেন্সটিতে মানে কমপ্লেক্স সেন্টেন্সের দুটো পার্ট রয়েছে। কী কী পার্ট? একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেটিং ক্লজ। এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর লিঙ্কার অ্যাডিং যে পার্টটা তৈরি হয়েছে এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। অর্থাৎ সেন্টেন্স কনস্ট্রাকশানের জন্য যেমনি করে সেন্টেন্স স্ট্রাকচার আমাদের বুঝতে হবে,
ক্লজটাও কিন্তু আমাদের শিখতে হবে। ক্লজের অ্যাপ্লিকেশন অনেকে ভুল করে, আজকে ক্লজটাও তোমাদের কিছুটা আইডিয়া দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে লেখার ক্ষেত্রে এগুলো সুবিধা হবে, কারণ সেন্টেন্স তো আমরা লিখি কিন্তু কোথায় ভুল হচ্ছে সেটা কিন্তু অনেকেই আমরা বুঝতে পারি না বা ধরতে পারি না, বা লিখতে গিয়ে কোথাও না কোথাও হাত থেমে যাচ্ছে, কারণ সেন্টেন্স কনস্ট্রাকশানে তোমার হয়তো কোথাও না কোথাও প্রবলেম হচ্ছে। যাদের প্রবলেম নেই সে লিখতে পারছে, কিন্তু যাদের সমস্যা হয় মূলত এই জায়গাগুলোতে সমস্যা হয়, অর্থাৎ গ্রামারের এই ফর্মগুলো যদি সঠিকভাবে না জানা থাকে তাহলেও কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশানের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সঙ্গে এক বা একাধিক সাবঅর্ডিনেটিং ক্লজ থাকবে। যতগুলো সাবঅর্ডিনেটিং ক্লজ থাকবে সেগুলো লিঙ্কার অ্যাডিং হবে। আমি এখানে লিঙ্কারগুলো লিখে দিচ্ছি। লিঙ্কারগুলো তোমরা এটা দেখলেও বুঝতে পারবে যে লিঙ্কার অ্যাডিং থাকলে সেই সেন্টেন্সটা হবে কি কমপ্লেক্স সেন্টেন্স। লিঙ্কার দেখে চিনতে পারবে এখানে লিঙ্কার রয়েছে, সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। কী কী রয়েছে না, অল দ্য WH ওয়ার্ডস, WH ওয়ার্ডস রয়েছে 9টা, আগেই লিখেছি। হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, হোয়েন, হাউ, হোয়ার, হুইচ, এগুলো সবই হচ্ছে WH ওয়ার্ড। এইগুলো দিয়ে লিঙ্কার হতে পারে, মানে যুক্ত করতে পারে, জয়েন করতে পারে সেন্টেন্স। এছাড়া আর কি হতে পারে, এছাড়া রয়েছে অ্যাজ, দ্যাট, though, although, if, till, until, unless, যদি সেন্টেন্সে এই ধরনের লিঙ্কার দিয়ে যুক্ত থাকে তাহলে বুঝে নিতে হবে সেন্টেন্সটি হবে কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ এগুলো লিঙ্কার অ্যাডিং পার্ট থাকলে সেন্টেন্সটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, এবং এক বা একাধিক সাবঅর্ডিনেটিং ক্লজ থাকতে পারে, একটা থাকতে পারে, তার বেশিও থাকতে পারে। অ্যান্ড রিমেম্বার, সাবঅর্ডিনেটিং ক্লজ অলওয়েজ ডিপেন্ডস অন প্রিন্সিপাল ক্লজ। এই পার্টটা সবসময় প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ডেবল হয়, এই জন্য এটাকে ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। সাবঅর্ডিনেটিং ক্লজগুলোকে ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়, কারণ কি প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এরপরে আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচারে একটি ফাইনাইট ভার্ব থাকে। সেন্টেন্স কনস্ট্রাকশন কি হয়, প্রথমে সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, থাকতে পারে নাও থাকতে পারে। অবজেক্ট যে থাকবেই এরকমটা বাধ্যবাধক নয়, কিন্তু অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে সেটাও নাও থাকতে পারে। তাহলে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট প্লাস এরপরে যে পার্টটা তৈরি হচ্ছে এটা হচ্ছে বাইন্ডার অ্যাডিং হবে। বাইন্ডার বা লিঙ্কার এগুলো সবই কিন্তু কনজাংশন, সেন্টেন্সকে জয়েন করে, কিন্তু বাইন্ডার বা লিঙ্কার দেখে আমরা সেন্টেন্স বুঝতে পারবো যে কোনটা কী ধরনের সেন্টেন্স। লিঙ্কার যুক্ত সেন্টেন্স থাকলে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, বাইন্ডার অ্যাডিং পার্ট থাকলে সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সগুলো কিন্তু চিনতে হবে, শিখতে হবে। আর এই ফর্মগুলো তোমরা যদি একটু ভালো করে শিখে নাও তাহলে তোমাদের সেন্টেন্স কনস্ট্রাকশানের ক্ষেত্রে, তোমাদের সেন্টেন্স লেখার ক্ষেত্রে দেখবে বেশ অ্যাডভান্টেজ তোমরা পাবে। কারণ একটা সেন্টেন্স তুমি যেভাবে মনে মনে ভাবছো সেটা সিম্পল হচ্ছে কি না, বা সেটাকে যদি তুমি কমপ্লেক্স করতে চাও তার স্ট্রাকচার যদি না জানো তুমি ভাবতে পারবে না, বা কম্পাউন্ডে তুমি ভাবতে পারছো কি না, লেখার ক্ষেত্রে এগুলো কিন্তু ভীষণভাবে প্রয়োজন হয়। তাহলে বাইন্ডার থাকবে, বাইন্ডারের সঙ্গে আবার সাবজেক্ট, এখানে আরও একটি ফাইনাইট ভার্ব থাকবে প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট, শেষে ফুল স্টপ। তাহলে এখানে বাইন্ডার অ্যাডিং একটা পার্ট পাওয়া যাবে। বাইন্ডার অ্যাডিং প্রথম পার্টটাকে এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং পরের পার্টটাতে রয়েছে বাইন্ডার অ্যাডিং যে পার্ট এটাকে বলা হয় কোঅর্ডিনেটিং ক্লজ। এটা কিন্তু সাবঅর্ডিনেটিং ক্লজ নয়, কোঅর্ডিনেটিং ক্লজ। তাহলে ক্লজটাও একটু শিখতে হবে, তাই তো? আচ্ছা দেখো, স্ট্রাকচার তিনটে ক্লিয়ার হয়েছে। সিম্পল সেন্টেন্সের একটি ফাইনাইট ভার্ব থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সের এখানেও কিন্তু ফাইনাইট ভার্ব রয়েছে, এটাও ফাইনাইট ভার্ব, এই যে ভার্বটা রয়েছে এটাও ফাইনাইট ভার্ব, আর পরে যেটা রয়েছে এটাও ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব, কিন্তু সেটা লিঙ্কার অ্যাডিং পার্ট থাকছে। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, বাইন্ডার অ্যাডিং, আর একটা ফাইনাইট ভার্ব। তো এটা হচ্ছে তিনটে সেন্টেন্সের আলাদা আলাদা স্ট্রাকচার, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। কনসেপ্টটা ক্লিয়ার যদি হয় অবশ্যই তোমরা জানাবে। যদি ডাউট থাকে, কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে বুঝতে পারছো কি না, তাহলে এগুলো দিয়ে আরও কিছু এক্সাম্পল দিয়ে এটাকে বোঝাবো, ঠিক আছে? চলো, একটা সেন্টেন্সের প্রথমে আমরা ফর্মটা দেখলাম। এবার
এই সেন্টেন্সগুলো কিভাবে চেঞ্জ হয়, মানে একটা সিম্পল সেন্টেন্স সেটাকে কমপ্লেক্স কী করে কম্পাউন্ড করব সেই ফর্মটাও কিন্তু তোমাদের দেখাবো। কিন্তু তার আগে আরেকবার দেখিয়ে নিই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো চিনলাম। সিম্পল সেন্টেন্স চেনার উপায় হচ্ছে কটা ফাইনাইট ভার্ব রয়েছে, সিম্পল আর কম্পাউন্ড সেন্টেন্স কতগুলো ফাইনাইট ভার্ব রয়েছে সেটা দেখলেই চিনতে পারবো। আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ক্লজ চিনতে হবে। তো চলো একবার দেখে নিই ক্লজ কি বা তার ফরমেশন কি। হোয়াট ইজ ক্লজ? ক্লজ কাকে বলে? রিমেম্বার, ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স। পার্ট অফ এ সেন্টেন্স। পার্ট অফ এ সেন্টেন্স হ্যাভিং সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেখানেও একটা সাবজেক্ট থাকে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। সেন্টেন্সের পার্ট যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, সেন্টেন্সের পার্ট যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে সেটাই হচ্ছে ক্লজ। বেশ, ক্লজের ভাগ কী রয়েছে? ক্লজ হচ্ছে তিন ধরনের। কি কি? একটা হলো প্রিন্সিপাল ক্লজ। দেখো এটা স্পেলিং কিন্তু PAL নয়, প্রিন্সিপাল PLE, যেটা তার মানে হচ্ছে নীতি। প্রিন্সিপাল মানে নীতি, আর এই প্রিন্সিপাল মানে হচ্ছে মেন, প্রধান। ঠিক আছে, প্রিন্সিপাল মানে হচ্ছে মেন। এই স্পেলিংটা অনেকে ভুল করে। তো ক্লজের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করবো না, আমরা এটা ইউজ করবো প্রিন্সিপাল। পাল একটা জিনিস মনে রাখো, পাল তো অনেকের টাইটেল হয়, তাহলে পাল বাবু আমাদের প্রিন্সিপাল, এটা মনে রাখবে। পাল বাবু, পাল বাবু আমাদের প্রিন্সিপাল মানে একজন মানুষ, আর প্রিন্সিপাল মানে হচ্ছে ডোগমা, নীতি। ঠিক আছে, তো এটা নয়, পাল প্রিন্সিপাল ক্লজ। সেকেন্ড রয়েছে সাবঅর্ডিনেটিং ক্লজ। সাবঅর্ডিনেটিং ক্লজ। অ্যান্ড থার্ড কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ। তিন ধরনের ক্লজ হয়। ঠিক আছে, স্ট্রাকচার দেখব। দেখো প্রিন্সিপাল ক্লজে কি থাকে? প্রিন্সিপাল ক্লজ কন্টেন্স ওয়ান ফাইনাইট ভার্ব প্লাস ওয়ান অর মোর নন ফাইনাইট ভার্ব। Principal sentence, principal clause contains one finite verb plus one or more non finite verb। একটি ফাইনাইট ভার্ব থাকবে অর্থাৎ V1 বা V2 থাকবে, তার সঙ্গে এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। সাবঅর্ডিনেটিং ক্লজ that depends on the principal clause। Subordinating clause that depends on the principal clause and linked with the linkers। তাহলে আমরা এটা বলতে পারি লিঙ্কার adding parts are called subordinating clause। লিঙ্কার কোনগুলো? আগেই বলেছি হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, হোয়ান, এগুলো দিয়ে। তাহলে প্রথমে থাকবে লিঙ্কার, দেন সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট। এই স্ট্রাকচারটাকে বলা হবে সাবঅর্ডিনেটিং ক্লজ। লিঙ্কার যুক্ত থাকতে হবে। লিঙ্কার মানে হচ্ছে হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, হোয়েন, হাউ, হোয়াট, অ্যাজ, দ্যাট, দো, অল দো, কিছু না কিছু একটা লিঙ্কার থাকবে। তাহলে লিঙ্কার, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, এটা কার সঙ্গে যুক্ত থাকবে? প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল হবে এবং প্রিন্সিপাল ক্লজের সঙ্গে লিঙ্ক থাকে, যুক্ত থাকে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? এটাও একটা সাবক্লজ পার্ট, সেটা হচ্ছে বাইন্ডার অ্যাডিং পার্টস। Binder adding parts are called coordinating clause। binder adding parts, binder গুলো কোনগুলো? and, but, so, yet, or, therefore, এগুলো হচ্ছে binder। তাহলে যখনই কোঅর্ডিনেটিং ক্লজ থাকবে তার স্ট্রাকচারে কি আসবে? প্রথমে একটা প্রিন্সিপাল ক্লজ তো থাকবেই, তার সঙ্গে বাইন্ডার, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, ফুল স্টপ। তাহলে বাইন্ডার অ্যাডিং পার্টস আর কল্ড কোঅর্ডিনেটিং ক্লজ। বাইন্ডার অ্যাডিং পার্টস আর কল্ড কোঅর্ডিনেটিং ক্লজ। তিনটে জিনিস বোঝা গেছে। ক্লজের ক্ষেত্রে ক্লজ হচ্ছে পার্ট অফ এ সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ আর কোঅর্ডিনেটিং ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজে একটি ফাইনাইট ভার্ব থাকবে, এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে বা নাও থাকতে পারে। সাবঅর্ডিনেটিং ক্লজ একটা
লিঙ্কার অ্যাডিং পার্ট, লিঙ্কার যুক্ত থাকবে, তার সঙ্গে সাবজেক্ট ফাইনাইট ভার্ব অবজেক্ট থাকবে, এবং তার সঙ্গে অবশ্যই সেটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গেই সেটা যুক্ত থাকে। কোঅর্ডিনেটিং ক্লজ, বাইন্ডার অ্যাডিং পার্ট, প্রথমে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সঙ্গে বাইন্ডার, বাইন্ডার হচ্ছে অ্যান্ড, বাট, সো, ইয়েট, অর, দেয়ারফোর, এটা থাকবে, তার সঙ্গে সাবজেক্ট ফাইনাইট ভার্ব অবজেক্ট। তাহলে এই হলো 3 ধরনের ক্লজ। এবারে সাবঅর্ডিনেটিং ক্লজের আবার 3টে ভাগ রয়েছে। একটা হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজও বলা হয়, রিলেটিভ সাবঅর্ডিনেটিং ক্লজ, আর একটা রয়েছে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল সাবঅর্ডিনেটিং ক্লজ। সাবঅর্ডিনেটিং ক্লজে 3 ভাগে লেখা যায়। যদি সাবঅর্ডিনেটিং এই ক্লজটা, যদি এই পার্টটা লিঙ্কার সাবজেক্ট ভার্ব ফাইনাইট ভার্ব অবজেক্ট, এটা যদি নাউনের মতো কাজ করে তখন সেটাকে বলা হয় নাউন সাবঅর্ডিনেটিং ক্লজ বা নমিনাল। অ্যাডজেক্টিভ, যদি এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এই পার্টটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, তখন এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। আর যদি অ্যাডভার্বের মতো কাজ করে তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমাদের যেটা বিষয় বোঝার, যে প্রিন্সিপাল ক্লজের স্ট্রাকচারে দেখো কি থাকছে, একটা ফাইনাইট ভার্ব থাকছে, এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকছে। এবার দেখো, আমরা যখন সেন্টেন্স স্ট্রাকচারে দেখিয়েছিলাম সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম একটা ফাইনাইট ভার্ব, তার সঙ্গে এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকে। তাহলে একটা বিষয় আমাদের কনফিউজ করতে পারে যে সিম্পল সেন্টেন্সগুলোই কি প্রিন্সিপাল ক্লজ, বা প্রিন্সিপাল ক্লজই কি সিম্পল সেন্টেন্স, বা তাদের মধ্যে কি কোনো তফাৎ আছে? তা তফাৎ নেই। এটা অনেকেই গুলিয়ে ফেলে। আমি একটু এক্সাম্পল দিচ্ছি, দেখো বিষয়টা কোথায় সমস্যা হতে পারে। আমরা দেখালাম সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটি ফাইনাইট ভার্ব থাকে, এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। আর কমপ্লেক্স সেন্টেন্স প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রেও দেখিয়েছি, যেখানে একটা ফাইনাইট ভার্ব, তার সঙ্গে এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকে। বেশ, দেখো এবার কয়েকটা এক্সাম্পল আমি দিচ্ছি এখানে। রবি ইজ মাই ফ্রেন্ড, এই সেন্টেন্সটিতে আমরা যদি দেখি, রবি হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, মাই ফ্রেন্ড এটা হচ্ছে অবজেক্ট। বেশ, এবার দেখো এই যে ভার্বটা রয়েছে, এই যে সেন্টেন্সটা যেটা রয়েছে, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট রয়েছে। তো এক্ষেত্রে স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স অবশ্যই বলবো, তাই তো? একটা মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে। আমরা এই সেন্টেন্সটিকে কি বলতে পারি, এটা প্রিন্সিপাল ক্লজ বলা যাবে কি? এটা কি আমরা প্রিন্সিপাল ক্লজ বলতে পারি? সিম্পল সেন্টেন্স, এখানে তো একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে এটা কি আমরা, এই সেন্টেন্সটিকে আমরা কি বলতে পারি প্রিন্সিপাল ক্লজ? প্রিন্সিপাল ক্লজ কি বলা যাবে? যাবে না, যাবে না। তার কারণ দেখো, প্রথমেই আমরা বলেছিলাম যে ক্লজ হতে হলে সেন্টেন্সের পার্ট হতে হবে, ক্লজ হতে হলে সেন্টেন্সের পার্ট হতে হবে। এটা পার্ট অফ এ সেন্টেন্স, পার্ট অফ এ সেন্টেন্স, যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। কিন্তু এই যে সেন্টেন্সটিতে এখানে একটিমাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, এই সেন্টেন্সের কোনো পার্ট নেই। যদি পার্ট না থাকে তাহলে সেখানে কোনো ক্লজ নেই। ক্লজ হতে হলে সেন্টেন্সের পার্ট হতে হবে, যেহেতু এখানে কোনো পার্ট নেই তাই সেন্টেন্সটিতে কোনো ক্লজও নেই। তাহলে এই যে সেন্টেন্সটা, এটা সিম্পল সেন্টেন্স হবে, এটাতে কোনো ক্লজ নেই। কিন্তু যদি সেন্টেন্সটা এভাবে থাকতো, দেখো, রবি ইজ মাই ফ্রেন্ড, রবি ইজ মাই ফ্রেন্ড হু ইজ অনেস্ট, রবি ইজ মাই ফ্রেন্ড হু ইজ অনেস্ট। এই সেন্টেন্সটিতে দেখো দুটো পার্ট আমরা পাবো, রবি ইজ মাই ফ্রেন্ড এটা একটা পার্ট, আর হু থেকে এটা একটা পার্ট। দেখো এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে ইজ, তাই এই সেন্টেন্সটা হবে, এখানে ইজ দেওয়া রয়েছে, রবি ইজ মাই ফ্রেন্ড ফাইনাইট ভার্ব রয়েছে, এটা প্রিন্সিপাল ক্লজ। যখনই আমরা পার্ট পেলাম, পার্ট আসলেই তবেই না ক্লজ আসবে, যতক্ষণ না সেন্টেন্সের পার্ট আসে না। পার্ট মানে কিন্তু এমনি কোনো একটা ওয়ার্ডকে ভাগ করে দিলে হবে না, যে পার্টের মধ্যে লিঙ্কার বা বাইন্ডার থাকবে এবং সেখানে
অবশ্যই ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। ক্লজের মধ্যেও কিন্তু একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে, তা নাহলে সেটা ক্লজ হবে না। তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। এবং এই যে পার্টটা এখানে লিঙ্কার রয়েছে, দেখো এটা লিঙ্কার রয়েছে, ভার্ব রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, তার মানে এটা ক্লজ তৈরি হচ্ছে। তাহলে এই পার্টটা হবে সাব অর্ডিনেটিং ক্লজ। এবং আরেকটা জিনিস খেয়াল করো, রবি ইজ মাই ফ্রেন্ড হু ইজ অনেস্ট, আমরা যদি প্রথম পার্টটা বাদ দিই, হু ইজ অনেস্ট, এই পার্টটার কিন্তু কোনো মানে হয় না। এখানে হু মানে কাকে বোঝাচ্ছে, হু মানে ফ্রেন্ড, আর ফ্রেন্ড মানে হচ্ছে রবি, তার মানে এই পার্টটা প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ডেবল। তাই এই সেন্টেন্সটাকে আমরা বলবো, এই সেন্টেন্স, এটা একটা আলাদা সেন্টেন্স তৈরি হচ্ছে। এই সেন্টেন্সটা কী হবে, কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে আর একটা সাবঅর্ডিনেটিং ক্লজ রয়েছে এবং লিঙ্কার অ্যাডিং রয়েছে। ক্লিয়ার হলো? এবার দেখো, সেন্টেন্স যদি এভাবে থাকে, রবি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড হি ইজ অনেস্ট। রবি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড হি ইজ অনেস্ট, এই সেন্টেন্সটিতে দেখো এখানেও পার্ট রয়েছে। রবি ইজ মাই ফ্রেন্ড, এটা একটা পার্ট, এখান থেকে এটা একটা পার্ট। তাহলে প্রথম যে পার্টটা প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এবং এখানে দেখো ফাইনাইট ভার্ব রয়েছে। পরের পার্টটাতেও এই পার্টটা অ্যান্ড রয়েছে, মানে বাইন্ডার অ্যাডিং হচ্ছে। বাইন্ডার অ্যাডিং পার্টকে বলা হয় কোঅর্ডিনেটিং ক্লজ, এটা কিন্তু সাবঅর্ডিনেটিং ক্লজ নয়, কোঅর্ডিনেটিং ক্লজ। কোঅর্ডিনেটিং ক্লজ চেনার উপায় হচ্ছে এই দেখো, বাইন্ডার যুক্ত রয়েছে, বাইন্ডার অ্যাডিং পার্ট, তাই কোঅর্ডিনেটিং ক্লজ। এবং কোঅর্ডিনেটিং ক্লজ কখনো প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ডেবল নয়। রবি ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড হি ইজ অনেস্ট, রবি আমার বন্ধু হওয়ার জন্য কি অনেস্ট, তাই কিন্তু নয়। হি ইজ অনেস্ট, এটা সম্পূর্ণ একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট, দুটো পার্টকে জয়েন করা হয়েছে একটা বাইন্ডার দিয়ে। অ্যান্ড দিস স্ট্রাকচার ইজ কল্ড, এই সেন্টেন্সটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পেরেছো কিনা বলো? দেখো, সিম্পল সেন্টেন্সের একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেটিং ক্লজ থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে একটি প্রিন্সিপাল ক্লজ এবং তার সঙ্গে এক বা একাধিক কোঅর্ডিনেটিং ক্লজ থাকে। বুঝতে পারলে? এবার দেখো, একটা জিনিস তোমাদের যদি বলা হয়, ঘুরিয়ে যদি বলা হয় যে সিম্পল সেন্টেন্সে কি ক্লজ থাকে, থাকে কি আদৌ? থাকে না। কমপ্লেক্স সেন্টেন্সে কী ধরনের ক্লজ থাকে? কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ, তার সঙ্গে এক বা একাধিক সাব অর্ডিনেটিং ক্লজ থাকে, যেগুলো লিঙ্কার অ্যাডিং থাকবে। লিঙ্কারগুলো মনে রাখবে কিন্তু, হ্যাঁ, হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, হোয়েন, হাউ, হোয়াট, অ্যাজ, দ্যাট, দো, অল দো, ইফ, ওয়েদার, এগুলো সবই হচ্ছে লিঙ্কার। আর কম্পাউন্ড সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, তার সঙ্গে একটি বা তার বেশি কোঅর্ডিনেটিং ক্লজ থাকে। কোঅর্ডিনেটিং ক্লজগুলো অ্যান্ড, বাট, সো, ইয়েট, অর, দেয়ারফর এগুলো দিয়ে যুক্ত থাকে। ক্লিয়ার হলো তিনটে জিনিস? আর সিম্পল সেন্টেন্স আর প্রিন্সিপাল ক্লজ এটা সম্পূর্ণ আলাদা, গুলিয়ে ফেলবে না। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারেও কিন্তু একটা ফাইনাইট ভার্ব থাকে, তার সঙ্গে এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, কিন্তু তার সঙ্গে কোনো লিঙ্কার বা বাইন্ডার থাকে না। কিন্তু প্রিন্সিপাল ক্লজ সেটা একা একা বসে না। প্রিন্সিপাল ক্লজ সেটা হয় কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে, যার সঙ্গে হয় একটা সাবঅর্ডিনেটিং ক্লজ অথবা কোঅর্ডিনেটিং ক্লজ থাকবে। তার কারণই হচ্ছে ক্লজ হচ্ছে পার্ট অফ এ সেন্টেন্স হ্যাভিং সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একটা সেন্টেন্সের পার্ট যেখানে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে আর অবজেক্ট থাকে, এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সে ক্লজগুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে, বেশ। এবার দেখো কয়েকটা এক্সাম্পল আমি দিই। He and his brothers are playing. Next, he is playing and his brothers
are playing. Number 3. Returning home and taking his tiffin. He completed his task. He completed his task. Next. Robi is my friend. Whose father is a farmer. দেখো এই সেন্টেন্সগুলিতে ফার্স্ট সেন্টেন্স এখানে অ্যান্ড দেওয়া রয়েছে, এখানে একটা অ্যান্ড দেওয়া রয়েছে, এখানেও একটা অ্যান্ড দেওয়া রয়েছে। তাহলে এই সেন্টেন্সগুলো অ্যান্ড দিয়ে যুক্ত করা রয়েছে, তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলো সবকটাই কম্পাউন্ড সেন্টেন্স বলা যাবে? কম্পাউন্ড সেন্টেন্স বলা যায় কি? বলো, যারা রয়েছে লাইভে রয়েছে একটু কমেন্ট করে জানাও যে এই যে সেন্টেন্সগুলো আমরা লিখলাম, এখানে দেখো প্রথমটা তো অ্যান্ড রয়েছে, পরে রয়েছে অ্যান্ড রয়েছে, এখানেও অ্যান্ড রয়েছে। তাহলে এই যে অ্যান্ডযুক্ত সেন্টেন্স রয়েছে এগুলোকে কি আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি? কারণ আমরা জানি যে বাইন্ডার অ্যাডিং পার্ট হলো থাকলে তাহলে সেটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তো এই সেন্টেন্সগুলো এগুলো কি কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি? কি মনে হচ্ছে? মনে হচ্ছে এগুলো কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু এগুলো কম্পাউন্ড সেন্টেন্স হবে না। তার কারণ হচ্ছে দেখো একটু ভালো করে যদি খেয়াল করো, আমরা কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারে কী দেখিয়েছিলাম বলো? কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারে শুধুমাত্র অ্যান্ড বাট থাকলেই যে কম্পাউন্ড হবে এরকমটা কিন্তু নয়। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এই দেখো কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ফাইনাইট ভার্বকে অ্যান্ড দিয়ে যুক্ত করেছে। কম্পাউন্ড সেন্টেন্স হতে হলেও কম করে দুটো ফাইনাইট ভার্ব দরকার, তাই শুধুমাত্র অ্যান্ড বাট থাকলেই কিন্তু হবে না, দুটো ফাইনাইট ভার্বকে জয়েন করতে হবে, তবেই সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে। এগুলো কিন্তু অনেকেই সঠিকভাবে আইডেন্টিফিকেশন করতে না পারার জন্য সেন্টেন্স কনস্ট্রাকশনে ভুল হয়। দেখো এখানে হি অ্যান্ড হিজ ব্রাদার্স এটাকে জয়েন করেছে, অ্যান্ড কাকে জয়েন করেছে? নাউন প্রোনাউনকে জয়েন করেছে, নাউনের সঙ্গে যুক্ত করেছে, নাউন বা প্রোনাউনকে যুক্ত করেছে অ্যান্ড দিয়ে। অ্যান্ড যখন দুটো ফাইনাইট ভার্বকে যুক্ত করবে তখন সেটা হবে কম্পাউন্ড সেন্টেন্স, তা নাহলে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হবে না। তার কারণ দেখো এই সেন্টেন্সে কিছু ক্লজ আছে কি? ক্লজ থাকতে হলে কি থাকবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস বাইন্ডার বা লিঙ্কার প্লাস আবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে কম করে দুটো ফাইনাইট ভার্ব থাকতে হবে। কিন্তু এই যে সেন্টেন্সটি হি অ্যান্ড হিজ ব্রাদার, এখানে ভার্ব কোথায়? আর প্লেইং, প্লেইং তো এখানে ফাইনাইট ভার্ব, এবং সেটা একটাই মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে সেন্টেন্সটিতে। তাহলে অ্যান্ড থাকলেও এই সেন্টেন্সটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হবে না। তার কারণ হচ্ছে এখানে কোনো ক্লজই নেই, এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে। ফাইনাইট ভার্ব যদি দুটো বা তার বেশি থাকতো তাহলে সেটা যদি অ্যান্ড বা বাট দিয়ে যুক্ত থাকতো তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স হতো। একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, সো দিস সেন্টেন্স ইজ সিম্পল সেন্টেন্স। এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হবে, এটা কম্পাউন্ড সেন্টেন্স হবে না। পরেরটা দেখো হি ইজ প্লেইং অ্যান্ড হিজ ব্রাদার ইজ প্লেইং, এখানে দেখো দুটো ফাইনাইট ভার্ব রয়েছে, ফাইনাইট ভার্ব 1 আর প্লেইং ফাইনাইট ভার্ব 2, দুটো ফাইনাইট ভার্ব রয়েছে। দুটো ফাইনাইট ভার্ব থাকার জন্য এই সেন্টেন্সটি হবে অবশ্যই, দেখো অ্যান্ড দিয়ে যুক্ত করেছে, দুটো ফাইনাইট ভার্বকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, সো দিস সেন্টেন্স ইজ কম্পাউন্ড সেন্টেন্স। এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স হবে, এই সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স হবে। নেক্সট ওয়ান, রিটার্নিং হোম অ্যান্ড টেকিং হিজ টিফিন হি কমপ্লিটেড হিজ টাস্ক। রিটার্নিং হোম অ্যান্ড টেকিং হিজ টিফিন হি কমপ্লিটেড হিজ টাস্ক, এখানে কতগুলো ভার্ব আছে দেখো। প্রথমে রয়েছে রিটার্নিং, নন ফাইনাইট ভার্ব, এখানেও অ্যান্ড রয়েছে। টেকিং, এটা আর একটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব 2।
হি কমপ্লিটেড হিজ টাস্ক, ফাইনাইট ভার্ব 1। অ্যান্ড রয়েছে, এটা কি কম্পাউন্ড সেন্টেন্স বলা যাবে? বলা যাবে না। তার কারণ এখানে অ্যান্ডটা দুটো নন ফাইনাইট ভার্বকে যুক্ত করেছে। দুটো নন ফাইনাইট, রিটার্নিং অ্যান্ড টেকিং, দুটো নন ফাইনাইট ভার্ব একে জয়েন করেছে। তাই দুটো নন ফাইনাইট ভার্বকে যদি যুক্ত করে তাকে কখনোই লিঙ্কার বা অ্যাড, এখানে বাইন্ডার রয়েছে ঠিকই, কিন্তু এরপরে তো মেন ভার্ব নেই। এখানে ফাইনাইট ভার্ব কটা রয়েছে? এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব রয়েছে একটা, এই যে কমপ্লিটেড। তাহলে একটা মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, থাকলে সেটাকে কি বলে? প্রথমেই বলেছিলাম, যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব, এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব থাকে, সেই সেন্টেন্সটিকেও বলা হয় সিম্পল সেন্টেন্স। দেখো, এটা অ্যান্ড দিয়ে যুক্ত থাকলেও, যেহেতু অ্যান্ড দুটো নন ফাইনাইট ভার্বকে যুক্ত করেছে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, তাই এই সেন্টেন্সটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে না। বোঝা গেছে? তাই শুধুমাত্র অ্যান্ড বাট ইয়েট এগুলো থাকলেই যে কম্পাউন্ড সেন্টেন্স হবে এরকমটা নয়, এই কনসেপ্টটা বুঝতে হবে। অর্থাৎ তখন ক্লজ তৈরি, কম্পাউন্ড সেন্টেন্স হতে হলে ক্লজ তৈরি হতে হবে। ক্লজ মানে হচ্ছে কম করে দুটো ফাইনাইট ভার্ব দরকার, এবং সেক্ষেত্রে লিঙ্কার বা বাইন্ডার দিয়ে যুক্ত হবে। তাহলে এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স, অ্যান্ড থাকলেও সিম্পল। আর পরেরটা দেখো, রবি ইজ মাই ফ্রেন্ড হুজ ফাদার ইজ আ ফার্মার। তাহলে এখানে একটা আমরা পার্ট পাচ্ছি। দেখো, রবি ইজ মাই ফ্রেন্ড, এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে। হুজ ফাদার ইজ, এখানে আরও একটি ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে আরেকটা জিনিস প্রত্যেকেই বুঝতে পারছো, এখানে দেখা রয়েছে, দেখো হুজ রয়েছে, এটা একটা লিঙ্কার রয়েছে। সো লিঙ্কারেটিং যে পার্ট সেটাকে কি বলে? লিঙ্কারেটিং পার্টটাকে বলে সাব অর্ডিনেটিং ক্লজ। সাব অর্ডিনেটিং ক্লজ, সাব অর্ডিনেটিং ক্লজ। আর তাহলে প্রথমটা হবে, এটা হবে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটি প্রিন্সিপাল ক্লজ, লিঙ্কারেটিং সাব অর্ডিনেটিং ক্লজ রয়েছে। সো দিস সেন্টেন্স ইজ কমপ্লেক্স সেন্টেন্স, দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পারলে কিনা বলো? শুধুমাত্র অ্যান্ড বাট থাকলেই যে কম্পাউন্ড সেন্টেন্স হবে এরকমটা কিন্তু নয়।